অন্যান্য ক্লাসে আমরা যারা আছি তাদের করতালি জানাই। আমরা যেমন আনন্দ ঘন পরিবেশে তাদের ফুল দিয়ে ছিটিয়ে আজকে তাদের বিদায় এরকম মাথা উঁচু করে মানুষ হয়ে প্রতিষ্ঠানে পিতা মাতা এবং সমাজে বা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারে। এবং সেই সঙ্গে দেওয়ার জন্য আমি সেই সঙ্গে বিদায় শিক্ষা নিয়ে যেহেতু আমাদের সিনিয়রগুলো নিচে নেমেছে তাই তাদের হাতে স্টিক তুলে দেন মর্জিনা আপা আমাদের প্রধান অতিথির হাতে স্টিক তুলে দেন। বলছি তারা আবার স্টিকটা দিয়ে দিই, তোমরা তাড়াহুড়া করো না, যারা বিদায় শিক্ষার্থী তোমরা সবাই স্টিক পাবে। এবং স্টিক বিতরণে যে সকল শিক্ষার্থীরা অংশ করছে আমি তাদের নাম ঘোষণা করছি: কাউসার, রাফি, মাহিন, শিপন, আসাদ, মোতাসিম, রোহান, সুরাইয়া, মনিকা, রিমি, শুভ, তানজিম, নূর, আশিক। আজ নবীনবরণ এসএসসি 2023 শিক্ষার্থীদের ও মোহাম্মদ মাসুদুর রহমান স্যারের বিদায় সংবর্ধনার জন্য আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও আমার সামনে উপস্থিত ছোট ও বড় ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য জানাই আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধা। প্রিয় ছোট ভাই ও বোনেরা, তোমাদের সাথে আর হবে না পথ চলা। আমরা তোমাদের কিছু দিতে পারছি কিনা জানি না, তবে তোমাদের কাছ থেকে পেয়েছি আমরা অজস্র শ্রদ্ধা এবং ভালোবাসা। এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের একটাই লক্ষ্য, জ্ঞানের সাধনায় আত্মনিয়োগ। এই বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠানের খুঁজতে হবে বৃহত্তম জ্ঞানের সাধনার পথ। আশা করি সকল বাধা বিপত্তি পেরিয়ে তোমাদের যাত্রা হবে গৌরব। তোমাদের কাছে আজকে আমার একটি চাওয়া, কখনো তোমরা স্যারদের মনে কষ্ট দেবে না, কারণ স্যারদের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না। মানুষ মাত্রই ভুল করে, আমরাও তোমাদের সঙ্গে দীর্ঘ কয়েকটি বছর চলেছি, আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে। সেই ভুল ত্রুটিগুলো তোমরা ক্ষমার চোখে দেখবে এবং আমাদের জন্য দোয়া করবে। প্রিয় সহপাঠী, কে যে কোথা থেকে এসে এত প্রিয় হয়ে উঠেছিলাম আর সেটা আজ আর মনে নেই, কিন্তু আজকে সেই অসংখ্য স্মৃতিভরা দিনগুলো মনে পড়ছে। মনে হচ্ছে যে দেহ থেকে হয়তোবা হৃদয়টাকে বিদায় দিয়ে দিচ্ছি। তোমাদের একসাথে হয়তো চাইলে আর পারবো না, হবে না একসাথে পথ চলা, হবে না টিফিনের সময় সকলে একসঙ্গে সেই টিফিন খাওয়াটা, আর হবে না একজন দোষ করে আরেকজনের দোষ দেওয়া, হবে না কারোর নামের প্রতিফলন ঘটানো, হবে না সেই কলমের হেডটি ভেঙে কলমটিকে ডিসেবল করে দেওয়া, আর হবে না পড়া না করার জন্য স্যারকে নানা ধরনের অজুহাত দেখানো, আর হয়তো তোদের সঙ্গে দেখা হবে না। বন্ধুরা হয়তো রাস্তায় দেখা হলেও আর চিনবে না, দেখা করতে বললে হয়তো অজুহাত দেখাবে, কখনো কখনো হয়তো বা স্কুলের বন্ধুদের সাথে সামাজিক বন্ধুত্বটাও নষ্ট করে দেবে। মনে পড়বে তোদেরকে, খুব বেশি মনে পড়বে। হে শিক্ষাগুরু, সূর্য যেমন তার ছোট ছোট আলোক রশ্মির মাধ্যমে পুরো রাতের অন্ধকারটাকে দিনের আলোতে পরিণত করে, ঠিক আপনারাও তেমনই আপনাদের জ্ঞানের মাধ্যমে আমাদের জ্ঞানটাকে করেছেন আলোকিত, করেছেন প্রসারিত। ধন্যবাদ জানাই আপনাদের, আমরা সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। হয়তোবা প্রকৃতির চিরাচরিত নিয়মে আপনারা আমাদের ভুলে যাবেন, কিন্তু আমরা কখনোই আপনাদের ভুলব না। হয়তো কোনোদিন আপনাদের কাছ থেকে সেই ক্লাসের পড়াগুলো আর নেওয়া হবে না। অতিরিক্ত দুষ্টুমি চেঁচামেচিতে রফিকুল স্যার হয়তো আমাদের আর চুপ থাকতে বলবেন না, হয়তো তিনি আর বলবেন না রোল 1 রবিন আহমেদ, আমার হয়তো আর বলা হবে না ইয়েস স্যার, হবে না আর কোনো বন্ধুর অনুপস্থিতিতে প্রেজেন্টই করে দেওয়া, হয়তো হবে না তাসলিমা ম্যামের বাংলা ব্যাকরণের সমস্যাগুলো সমাধান করে নিয়ে যাওয়া, হয়তো হবে না বেবি ম্যামের কাছ থেকে সেই মাতৃর মতো শাসনটি, হয়তো হবে না মতিউর রহমান স্যারের ভয়ে নোট দেখে অঙ্ক করা, হয়তো হবে না মাসুম স্যারের ভয়ে পুরো বই একসঙ্গে রিভাইজ দেওয়া, হয়তোবা মাসুম স্যারের তখন যে একসঙ্গে পড়াগুলো ধরতো আমরা তখন বিরক্ত বোধ করতাম, বাট এখন আমরা বুঝতে পারছি যে সেটা আমাদের জীবনের
কতটা উপকার করেছে। তিনি যখন এয়ারপোর্টে ছিলেন, তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্রের মতো। আমরা প্রায় মাসুম স্যারকে ছাড়া 4টি মাস ক্লাস করেছি। তখন আমরা বুঝতে পারছি যে তার অভাবটা আমাদের কতটুকু ক্ষতি করেছে। আমরা হয়তো আর আমিনুল স্যার এবং সুমন স্যারের মতো বন্ধুত্ব সুলভ স্যার আর পাবো না, হয়তোবা শুনতে পারবো না তুহিন স্যারের সেই মোটিভেশনাল স্পিচগুলো, হয়তো হবে না পরীক্ষার দিয়ে আবার সেই প্রথম স্থান অর্জন করা। এই মাইকটা হাতে নিয়ে আজকে যে ভাষণটি দিচ্ছি, এটা হয়তোবা আমার স্টুডেন্ট লাইফের শেষ ভাষণ। হয়তোবা আর ফরিদুল স্যার কখনো আমাকে ডাকবে না যে রবিন আহমেদ তুমি মঞ্চে আসো ভাষণ দেওয়ার জন্য। মিস করবো, দিনগুলোকে অনেক মিস করবো। বন্ধুরা হয়তোবা আর বলবে না যে রবিন আজকে তোকে পারফরমেন্স করতে হবে, আমাদের ম্যাচটাকে জিতাতেই হবে। এই স্কুল, এই মাঠ, এই লাইব্রেরি, এই টিউবওয়েল, এই রাস্তা, সকল কিছুর সঙ্গে মিশে আছে সেই চিরচেনা অজস্র স্মৃতি। জানি না কিভাবে এই চিরচেনা প্রকৃতি ছেড়ে যাব, জানি না কি করে অচেনা প্রকৃতির সাথে নিজেকে খাপ খাওয়াবো, জানি না সেই প্রকৃতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবো কিনা। তবে স্যার আপনাদের আদর্শ মেনে চলবো সারা জীবন। দোয়া করবেন যেন আপনাদের আদর্শ মেনে আমরা চলতে পারি। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা আমাদের পথ প্রদর্শক, আমাদের শেখানোর জন্য কতই না চেষ্টা করেছেন, কিন্তু আমরা সেই চেষ্টাগুলোকে গুরুত্ব না দিয়ে আমরা ছিলাম অনেক অনীহা ছিল। তবে সেদিন অনীহা থাকলেও আজ বুঝতে পারছি সেই দিনে গুরুত্ব। এ পথ প্রদর্শক প্রিয় শিক্ষকবৃন্দ, আমরা আপনাদের কাছে চিরঋণী। জেনে না জেনে কত ভুলই না করেছি, আপনারা আমাদের সেই ভুলগুলোকে ক্ষমার চোখে দেখবেন, কতই না বিয়াদবি করেছি। আশা করছি মাফ করে দেবেন এবং দোয়া রাখবেন আপনাদের এই বিয়াদব স্টুডেন্টরা যেন একদিন অসম্ভবকে সম্ভব করে আপনাদের এই প্রতিষ্ঠানের মান রাখতে পারে। এতদিন হয়তো মুখে বলেছি এই বিদ্যালয় থেকে কবে যাব এই বিদ্যালয় থেকে, আর সেদিন এসেছে। কিন্তু আজ বুঝতে পারছি এই বিদ্যালয়ের গুরুত্বটা কতখানি। ভেতরে সব আবেগ একজোট হয়ে চিৎকার করে বলছে স্টুডেন্ট লাইফ ইজ দি বেস্ট লাইফ। যদিও যেতে ইচ্ছা করছে না, তবুও মানতে হবে, এসেছি যে যাওয়ার জন্য, জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে তো যেতে হবে। তার জন্যই সম্মানিত অতিথিবৃন্দ, ছোট ভাই ও বোনেরা, সকলের কাছে আমার একটি চাওয়া, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এবং দেশ সেবায় সবসময় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। আমাদের দোয়া করবেন। পরিশেষে সকলের জন্য রইল আমার বিদায়ী সালাম। আসসালামু আলাইকুম। যেভাবে থাকো আমি আছি, আমি আছি কাছেতে যেন বন্ধু, ভুলে যেও না কখনো। একই সাথে চলেছি, একই পথে চলেছি, এক সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে, কেবা কোন শহরে, আজ কত দূরে, কেবা কোন শহরে আমি আছি, আমি আছি কাছেতে যেন বন্ধু, ভুলে যেও না কখনো। স্বার্থের সুবাদে, জীবিকার তাগিদে, জানি না আজকে কোথায়, মনে পড়ে যখনই কাতর হয়ে যায়, কাতরে উঠি গো বিয়োগ ব্যথা। আজ কত দূরে, কেবা কোন শহরে, আজ কত দূরে,
আমি আছি কাছে যেন বন্ধু ভুলে যেও না কখনো একসাথে লড়েছি খেলার মাঠে আটা চলেছে কত একসাথে মিছিলে সংগ্রামের রাজপথে বাধা সয়েছি শত শত স্মৃতিগুলো রলে যাইনি তো ভুলে স্মৃতিগুলো রলে যাইনি তো ভুলে ভুলিনি তুমিও ভুলো না কখনো বন্ধু ভুলে যেও না কখনো বন্ধু ভুলে যেও না কখনো। আসসালামু আলাইকুম। তিনটি স্তরে বিভক্ত, আমি বলবো চারটি, কারণ আমার 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা যে A+ পেয়েছে তাদের সম্মাননা পুরস্কার হিসাবে সেই আলোচনা সভার সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশেষ অতিথি হিসাবে অনেকেই রয়েছে। আমি আসলে না মেনটেন করতে চাচ্ছি না, যে আমার সময় স্বল্পতা। আমি সারা ঝাঁদিয়া উচ্চ বিদ্যালয়ে ওখানে একটি এরকম ধরনের প্রোগ্রাম চলছে, সেখানে আমার অপেক্ষায় রয়েছে, এখনো শুরুই করতে পারিনি, তাহলে শেষ করবো কখন? সেখানে আমার টাইম দেওয়া ছিল 12টার সময়, কিন্তু এখন 1টা বেজে গেছে, এই রাস্তাটুকু আমাকে আরও যেতে হবে। যার জন্য আমরা সকল অতিথির নাম না নিয়ে আমি সকলকে আমার এয়ারফোর্ট একাডেমি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন, এবং আমার সামনে উপবিষ্ট বিদায়ী এবং নবীন যাদের কাছকে বরণ করলাম, এবং বিদায়ী শিক্ষক মাসুদুর রহমান স্যার, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে যেহেতু 3টি পাঠে পাঠ করা হয়েছে, আমি সেহেতু প্রথমে আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষক, উনি বিদায় নিয়েছেন প্রায় 2 মাস আগে, কিন্তু আজকে আনুষ্ঠানিকতাভাবে তাকে বিদায় সম্বর্ধনা আমরা জানাতে চেয়েছি, এবং সেটি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পালন করার চেষ্টা করছি। আমি তাকে বলবো তার অবসর জীবনে যাতে আল্লাহ পাক তার শরীরকে সুস্থ সুন্দর রাখে এবং ভালো থাকে, যে কদিনে পৃথিবীর বুকে থাকে, যাতে অন্তত আমাদেরকে ঘরে বসে থেকে যাতে স্মরণ করতে পারে, এজন্য তার প্রতি আমার দোয়া থাকবে। এবং তিনি কিন্তু একটি কথা বলে গেছে, যে আসলে ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনা ডিক্লেয়ার দিয়েছে, স্মার্ট বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা ডিক্লেয়ার দিয়েছে, কিন্তু আমরাই তো করেছি। আরে আমরাই তো করবো, আমরা না করলে কি জননেত্রী শেখ হাসিনা করে একা পারবে? এই যে আমাদের সামনে যারা ভূমিষ্ঠ রয়েছে তারা কি করবে? তারা স্মার্ট বাংলাদেশ তৈরি করবে। স্মার্ট মানে কি? নিজেকে স্মার্ট তৈরি করতে হবে আগে, তারপরে কিন্তু পর্যায়ক্রমে সব কিছুই কিন্তু স্মার্ট হিসাবে 2041 সালে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভীষণ সাকসেসফুল হবে। এই কাজটি আমরা করব ইনশাল্লাহ। তো যারা আজকে নবীন হিসেবে তোমরা এসেছো, তাদের প্রতি আমার দিক নির্দেশনা রইল, যে তোমরা তোমাদের বাবা মার প্রতি শ্রদ্ধা রেখে পরের স্থান কিন্তু শিক্ষকরা যেভাবে তোমাদের সম্মান করা উচিত সেটি করবে। বিশেষ করে যেমন আজকে এই মাসুদুর রহমান স্যারের কথা আরেকটি কথা না বললেই নয়, উনি কিন্তু আমার ইউনিয়ন পরিষদের তরফ থেকে একটি আমরা অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানে একটি প্রশ্ন রয়েছিল যে আসলে কোন শিক্ষক কতদিন স্কুলে উপস্থিত হয়েছে, অর্থাৎ উপস্থিতি হয় নাই এমনটা একটা প্রশ্ন আমরা রেখেছিলাম। সেখানে তিনি কিন্তু উপস্থিত হয়েছে শতভাগ, 1 দিন 1 সেকেন্ডের জন্য তার কিন্তু উপস্থিতি ছিল না। তাহলে এটি কিন্তু তার একটি ক্যারিয়ারের কিন্তু একটি অর্জন,
আমি এই জন্যই কথা বলতেছি যে তোমরা যারা ছাত্ররা নবীন এসেছো বা যারা রয়েছো তারাও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা স্কুলে আসবে। হয়তো অনেক সময় আমরা কিন্তু তোমাদের বয়সে ছাত্র ছিলাম, একটা পড়া হয়তো আমার হয় না একটা ক্লাসে, তখন আমাকে দেখা গেছে কি আমি ওই স্যারের অপমানের ভয়ে বা স্যার আমাকে মারবে এই ভয়ে কিন্তু আমরা ক্লাসে যাই নাই। আমি ওই আমাদের বাড়ির পাশে, আমি আরো পাড়া স্কুলের ছাত্র ছিলাম, বাড়ির পাশে একটি দোকান ছিল, সেই দোকানে বইটা রেখে আমরা দেখা যাচ্ছে অন্যদের সময় কেটে ওই ক্লাস যখন পার হয়েছে তখন আবার সেই ক্লাসে মানে কি উপস্থিত হয়েছি। কিন্তু এটি আসলে তখন কিন্তু বুঝি নাই যে একটি খারাপ সিদ্ধান্ত বা খারাপ দিক, এটি কিন্তু তখন বুঝি নাই। এখন কিন্তু বুঝি, এখন এই কারণেই বুঝি যে যেহেতু এখন নেতৃত্ব স্থানে এসেছি এবং তোমাদের সার্বিক সহায়তা কামনার জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শতভাগ আমি উপস্থিত হই। যখন যে প্রোগ্রাম হয় এমন কোনো প্রোগ্রাম নেই যে আমি রানা সত্ত্বেও আমাকে দাওয়াত করলে আমি সেখানে আসি না, কারণ আমি তো ইউনিয়ন পরিষদের অভিভাবক। আমি যদিও এই প্রতিষ্ঠানের সভাপতি, কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানেই আমাকে সমানভাবে আমাকে দায়িত্ব পালন করার জন্য আমি চেষ্টা করে থাকি। তো যার জন্য তোমরা ক্লাস কামাই করবে না। আমাদের ছাত্রদের কিন্তু বর্তমান সরকার কিন্তু একটি সিদ্ধান্ত দিয়েছে যে ছেলে মেয়েদেরকে গায়ে হাত দেওয়া যাবে না, তাদেরকে বোঝানোর মাধ্যমেই আমরা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। বুঝালে কেন বুঝবে না, সবাই কিন্তু বুঝবে। যার জন্য তোমরা বিশেষ করে ক্লাস কামাই করবে না। আমি আমাদের প্রধান শিক্ষক সহ যত শিক্ষক মণ্ডলী রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা বাচ্চাদের গায়ে হাত দেবে না। একদিন বুঝাবা, 2 দিন বুঝাবা, 3 দিন বুঝাবা, না পারলে দরকার আমাদের মতন আমরা যারা আছি এই ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ আমরা হস্তক্ষেপ করব। আমরা যদি সম্ভব না হয় তাদের অভিভাবককে ডেকে নিয়ে এসে স্কুলে আমরা সেটা মানে দেখভাল করানোর জন্য চেষ্টা করব। সব মিলাই আমাদের স্কুলের সুনাম উজ্জ্বল রাখতে হবে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। আর যারা আজকে বিদায়ী ছাত্রছাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যেহেতু বিদায় নিচ্ছ, আজকের পরে হয়তো তোমাদের এই প্রতিষ্ঠানের তরফ থেকে আর শাসন আমরা করতে পারবো না, কিন্তু তোমরা বিদায় নেওয়ার পরে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট তৈরি করলে আমাদের এই প্রতিষ্ঠানের সুনাম হবে। পাশাপাশি যখন তোমরা কলেজে যাবে তখন কিন্তু এই প্রতিষ্ঠানের সুনাম উজ্জ্বল করার ক্ষেত্রে তোমরা নম্র ভদ্রতা, যদি সেই কলেজে উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রছাত্রী দেখেন কত ভদ্র কি কারো গায়ে লেখা থাকে বাবা সকল? লেখা থাকে না। অতএব ভদ্রতার নিজের মধ্যেই কিন্তু ভদ্রতা, এই ভদ্রতা অবশ্যই রাখবে। আরেকটি মেসেজ তোমাদের আমি দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই, সেটি হলো যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদের দেখো এখানে কিন্তু 3টা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এসেছে। তার মধ্যে আমার ফ্লোরা, সে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, এবং তাহসিনা কবির বাজদে উচ্চ বিদ্যালয়ের, এবং আকরাম হোসেন হচ্ছে ইলশাবাড়ি। দেখো তিনটা স্কুলের প্রধান এখানে উপস্থিত হয়েছে, তার মধ্যে 2টাই মেয়ে। তার মানে এই গত কয়েকদিন আগে তোমার এই সারা বাংলাদেশে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 37,000 শিক্ষক নিয়োগ হয়েছে। সেখানে কিন্তু 75% মেয়েরা কিন্তু চাকরি পেয়েছে। এই চাকরি পাওয়ার পিছনের কারণটা কি জানো? এই চাকরি পাওয়ার কারণটা একটাই যে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। ছেলেরা যে পায় না তেমন না, কিন্তু ছেলেদের তারা আরও অগ্রগতি ভূমিকা পালন করতে হবে, লেখাপড়ার পর আরও মন দিতে হবে। যে তোমরা যেহেতু অনেক পিছনে চলে যাচ্ছ, এই জিনিসটা আসলে আমরা আশা করি না। আবার দেখো এই চাকরি করার ক্ষেত্রে কেউ একটা এই 37,000 মানুষের মধ্যে একটি মানুষ প্রমাণ দিতে পারবে যে তাতে কোনো ঘুষ বা দুর্নীতি নিয়ে কারো চাকরি হয়েছে? একটি মানুষও কিন্তু বলতে পারবে না। অর্থাৎ বিনা টাকায় চাকরি হয়েছে, মেধা দিয়ে চাকরি হয়েছে। আমরা চেষ্টা করব তোমাদের সেই মেধা বৃদ্ধি করার ক্ষেত্রে যেমন শিক্ষকরা কাজ করে যাচ্ছে, তোমরা নিজেরাও কিন্তু চেষ্টা করবে। এই লেখাপড়ার কিন্তু কোনো লাগে না, এর কাজই একটাই হচ্ছে যে যত পড়বে সে তত শিখবে, নাকি না? এর বাইরে আর কোনো তাবিজ কবজ আছে কি? তাহলে আজকের পরের থেকে আমরা যারা এখানে এই শিক্ষক এই প্রতিষ্ঠানে যারা শিক্ষা অর্জন করার জন্য যারা এসেছি, তারা একটু বেশি আমরা পড়বো এবং বেশি শিখবো। এটি আসলে আমাদের অঙ্গীকার হওয়া উচিত বলে আমি মনে করি। বিশেষ করে দেখো বর্তমানে কিন্তু বাংলাদেশের যে চাকরির কোটা রয়েছে, প্রত্যেকটা কোটার ক্ষেত্রে কিন্তু মেয়েদের রয়েছে। মেয়েরা কিন্তু এখন কিন্তু সেনাবাহিনীতে কিন্তু মেজর, ক্যাপ্টেন, জেনারেল র্যাঙ্কে কিন্তু তারা চাকরি করতেছে। এটি আসলে এই বর্তমান সরকারের কিন্তু একটি সমান অধিকার। এই যে আমরা মাইকে বক্তব্য বলি যে ছেলে মেয়েদের সমান অধিকার, সেই সমানে মাইকে নয়, এটি কিন্তু বাস্তবে কিন্তু প্রতিপালিত হওয়ার চেষ্টা করতেছে। দেখো আজকে পুলিশে চাকরি হচ্ছে,
মেয়েদের বা ছেলেদের যারাই হোক না কেন, কিন্তু কেউ কি বলতে পারবে যে 10 টাকার মানে ঘুষের চাকরি আছে? এই কথাটা আর কেউ বলতে পারবে না। এখন একটা কথাই বলতে পারবে, যার মেধা আছে তার চাকরি আছে, কোনো বড়লোক গরিবের কোনো ভেদাভেদ নেই। কিন্তু আমি চাইবো তোমাদের কাছ থেকে, যারা অসহায় গরিব মানুষের সন্তান, তোমাদের বাবা মা তোমাদের কষ্ট করে এই প্রতিষ্ঠানে পাঠিয়েছে লেখাপড়া শেখার জন্য, তারা তো কিছু তোমাদের থেকে চাই, কি চাই না? কি চাই কি তোমাদের থেকে? আমরা অভিভাবক হিসাবে কিন্তু চেতেই পারি যে আমার সন্তান অবশ্যই ভালো হবে, লেখাপড়া শিখবে, একদিন যে চাকরি করবে সেখান থেকে তার উপার্জিত অর্থ দিয়ে আমাদের এই সংসারটি সুন্দরভাবে পরিচালনা করবে। এটি কি কোনো অভিভাবক চায় না? প্রত্যেকটা অভিভাবকই কিন্তু চায়। তাই তোমাদের কাছে আমার এই সর্বশেষ আমার চাওয়া পাওয়া রইল যে তোমরা নিজেদের জীবনকে নিজেদের সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করে আগামী দিনে নিজেদের পরিবারকে কিভাবে সহায়তা করবে এই মনোবৃত্তি তৈরি করবে। আরেকটি জিনিস বলেই আমি শেষ করবো, সেটি হচ্ছে আমরা সবাই কিন্তু এখানে মাদককে কিন্তু না বলি, আমরা মাদককে না বলি। মাদকের মধ্যে কিন্তু বিড়ি সিগারেটও কিন্তু মাদকের একটি অংশ। অনেকেই মনে করে যে বিড়ি সিগারেট খালে মনে হয় মাদক মনে হয় আমাদের হয় না, কিন্তু না। এই যে চাকরির কথা বললাম, এই চাকরি নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু বর্তমানে যে চাকরি নেবে তার কিন্তু ডোপ টেস্ট বলে একটা টেস্ট এসেছে। সেই টেস্টে যদি রক্তের সাথে যদি তুমি একদিন 1 ঘন্টার জন্য যদি একটি বিড়ি খেয়ে থাকো, সেটি কিন্তু রক্তের সাথে মিশে যাবে। আর সেই মিশে গেলে তোমাকে যদি ওটা টেস্ট করা হয়, তাহলে ওই রক্তের বলে দিবে যে না, সে মাদক সেবন করেছে। তাই আমার বাপজানেরা তোমরা যারা রয়েছো, তাদেরকে আমার বিশেষ করে অনুরোধ যে আমরা মাদককে না বলি, আমরা মাদককে চুবো না। এই কথাটি আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আজকে আমাদের এই যুব সমাজ মাদকে ছেয়ে গেছে। অনেক পরিবারের থেকে অভিযোগ আসে যে চেয়ারম্যান সাহেব, আমার ছেলে মাদকের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে, তাকে জেল হাজতে প্রেরণ করা হোক। আসলে কত কষ্টের বিষয়, একটি অভিভাবক তখন এই কথা বলতে পারে যখন সেই ছেলে এই মাদকের নেশার অবস্থায় মানে শেষ প্রান্তে চলে গেছে, তার জীবন যৌবন শেষ প্রান্তে নিয়ে গেছে, তখন কিন্তু আমাদের কাছে এই কথা আসে। যার জন্য আমরা এখন থেকে প্রতিজ্ঞা করব যে আমরা মাদক সেবন করব না, এবং আমাদের বাবা মার সেবা সহ যা মানে করলে এই বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ হিসাবে ঘোষণা করেছে সেই দিকে আমরা ধাবিত করতে পারি, এই প্রত্যয় ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে, যেহেতু আমি তোমাদের মাঝ থেকে এখনই বিদায় নেব, আমাকে তোমরা ভালো সুন্দর দৃষ্টিতে দেখবে। এবং এর পরবর্তী পর্যায়ে আরেকটি আমাদের অনুষ্ঠান রয়েছে, আমি বহিরাগতদের উদ্দেশ্যে বলতে চাই। দেখো, আজকে স্যারেরা যে বলেছে যে তোমরা সবাই স্কুল ড্রেস পরে আসো, এই স্কুল ড্রেস আর বহিরাগতের মধ্যে পার্থক্য কি জানো? এই ড্রেস কিন্তু পরিচয় করে দিচ্ছে যে কে স্কুলের ছাত্র আর কে হচ্ছে বহিরাগত। কি এটা করছে না? যা তোমাদের কাছে অনুরোধ থাকবে যে ভবিষ্যতে কোনোদিন স্কুলে আসার উদ্দেশ্যে যদি বের হও, কেউ কোনোদিন এই পোশাক স্কুল ড্রেস না পরে কেউ স্কুলে আসবে না। আজকে হয়তো এসএসসির কিছু শিক্ষার্থী এসেছে, তারা হয়তো আজকে মনে করছে আমরা মানে এখান থেকে বিদায় নেব, ঠিক আছে, আবার একটু ভালো মন্দ ড্রেসটা আমরা একটু পরি। কিন্তু আসলে দেখো, এখানে যে অনেক ছেলে মেয়ে রয়েছে, আমরা কি বলতে পারবো কোন মেয়েটা গরিবের আর কোন মেয়েটা বড় লোকের? বলতে পারবো? এই যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, যার জন্য আমরা আশা করব যে আমরা ভবিষ্যতে আমরা গরিব বড় লোকের কোনো ভেদাভেদ নাই, আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশ এই প্রতিষ্ঠানের বজায় রাখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা, তোমরা তোমাদের আচরণ বিধিটাকে সংযত করো। আমি স্টেজে বসে সব কিছু দেখছি, এইভাবে চলতে থাকলে কিন্তু তোমরা আগামীতে তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আমি তোমাদের অমঙ্গল কামনা করি না, বাট আমি তোমাদের মঙ্গলই চাই, কিন্তু তোমরা তোমাদের কাছ থেকে নিজেরা নিজেদের মতো সংশোধন হয়ে যাও, তোমরা ঠিক পথে চলো। আর আগামীতে যে পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা 30 এপ্রিল, তাই না? আমি কিন্তু 20 এপ্রিল তোমাদের প্রবেশপত্র দেব, কারণ প্রবেশপত্র কিন্তু আমাদের হাতে আসে নাই। 20 এপ্রিল এসে বিদ্যালয় খোলা থাকবে, বন্ধ থাকলেও বিদ্যালয় খোলা থাকবে তোমাদের প্রবেশপত্র দেওয়ার জন্য। তোমরা সবাই এসে প্রবেশপত্র নিয়ে যাবে। কিন্তু তার আগে কিছু কথা, তোমাদের যে লেখাপড়ার যে বিষয়গুলো, তোমাদের যে সিলেবাস যত সংকুচিত করা হয়েছে, এবার কিন্তু A+ পাওয়া খুবই সহজ। এই মূল্যবান সময়টাকে হেলায় নষ্ট করবে না, তোমরা 100% পাস করো, এই কামনা সর্বদা আমার থাকবে। আমার এয়ারপোর্ট একাডেমির পক্ষ থেকে
সকল শিক্ষকদের পক্ষ থেকে এই শুভকামনা। আমরা সর্বদা করব তোমরা 100% পাস করো, কিন্তু তোমাদেরও তো চেষ্টা করতে হবে না? সে যদি ঠিকমতো চেষ্টা না করো, লেখাপড়াতে মনোযোগী না হও, আমরা তো লিখে দিয়ে আসবো না তোমাদের পরীক্ষার খাতায়। এইদিকে একটু দৃষ্টি দেবে। সংক্ষিপ্ত যেহেতু সিলেবাস, এই সিলেবাসটাকে একটু সুন্দর করে কমপ্লিট করে পরীক্ষা রুমে যাবে। পরীক্ষা রুমে অবশ্যই বিদ্যালয়ে যে ইউনিফর্ম আছে, স্কুল ড্রেস, সেই স্কুল ড্রেসের বাইরে যদি কেউ কখনো যাও, তার বিরুদ্ধে কিন্তু আমি ওখানে অ্যাকশন নেব। কারণ এবং চুল কাটার দিকে অবশ্যই নজর রাখবে। কারণ আমি এর আগে বলেছি, এমন একদিন আমি পরীক্ষা রুমে গেছি, প্রথমেই দেখি একটা ছেলে এমন একটা ব্যতিক্রম ধর্মী চুল কাটিয়েছে। তো সেটা দেখে শিক্ষা অফিসার বলছে, এই ছেলে তুমি কোন স্কুলের ছাত্র? তখন বলছে যে এয়ারপোর্ট একাডেমি। আমি কিন্তু পাশে। লজ্জাটা কেমন পেলাম, এই লজ্জার কথা আমি বলতে পারবো না। এই জন্য তোমরা দোষ করলে হেডমাস্টার সহ অন্যান্য শিক্ষকরা কিন্তু লজ্জিত হয়। তোমরা তোমাদের চুলের স্টাইলটা সুন্দর করবে এবং স্কুল ড্রেসটা অবশ্যই পরে যাবে। কোনোভাবেই ব্যতিক্রম কিছু করার চেষ্টা করবে না, ঠিক আছে? পরীক্ষার রুমে তোমাদের যে আচরণটা, সেই আচরণের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। যে রুমে যে কক্ষ পরিদর্শক তোমাদের ডিউটি দেন, ওনার সঙ্গে যদি ভালো আচরণ করো, সংযত হয়ে চলো, সাউন্ড যদি পলিউশন না করো, সেই ক্ষেত্রে কিন্তু ওই স্যারও কিন্তু সংযত হয়, তোমাদের প্রতি বিনয়ী হয়, তোমাদের ফলাফলটা ভালো হয়। আর তোমরা পরীক্ষা রুমে গিয়ে যদি এলোমেলো চিৎকার দিতে থাকো, তাহলে ভালো শিক্ষকেরও মন খারাপ হয়ে তোমাদের প্রতি আচরণ কর্কশ হয়ে যায়। তোমাদেরকে এমনভাবে পরীক্ষা নেয় যাতে করে তোমরা স্কুলে পরীক্ষা যেমন দিয়েছো এমন পরীক্ষা দিতে পারবে। তার মানে কি, তোমাদের অবশ্যই পরীক্ষার ফল খারাপ আসবে। এইদিকে আচরণবিধিক অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু, ঠিক আছে না? আর এসএসসি পরীক্ষার্থী যারা 2022 সালে পরীক্ষার্থী ছিলে, যে 18 জন A+ পেয়েছো, তাদের এয়ারপোর্ট একাডেমির পক্ষ থেকে, আমার পার্সোনালি পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা। তোমরা আগামীতে আরও ভালো করবে, ইন্টারমিডিয়েটে অনেক ভালো ফল করে দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হয়ে এই দেশের সেবা করবে, এই প্রত্যাশা আমাদের থাকবে। পাশাপাশি তোমাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে, তোমার আশেপাশে যে সকল ছাত্রছাত্রী থাকবে তাদেরকে তোমরা পরামর্শ দিবে যে তোমরা লেখাপড়া এইভাবে করো, তাছাড়া তোমরা কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এটা একটু তোমাদের প্রতি আমার একটা নির্দেশ থাকবে। এসএসসি পরীক্ষার্থী 2022, তোমরা কোনো সময় মনে করবে না যে এই বিদ্যালয় তোমার না। সর্বদা তোমাদের জন্য এই বিদ্যালয়ের দরজা খোলা থাকবে। সবসময় তোমরা এসে তোমাদের মনের কথাগুলো, সুখ দুঃখের কথাগুলো বলবে। তোমাদের জন্য সবসময় আমাদের শুভকামনা থাকবে। এবং যারা নবীন, এই স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছো, তোমাদেরকেও অভিনন্দন। তোমরা বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ঠিকমতো মেনে চলবে, অসামঞ্জস্যপূর্ণ কাজগুলোর সাথে জড়াবে না। কোনো কিছুতে সমস্যা হলে অবশ্যই শ্রেণী শিক্ষক থেকে শুরু করে তোমাদের সহকারী প্রধান শিক্ষক আছেন, তাদের কাছে জানাবেন। তোমরা জানাবে, তারা আমাকে এসে বলবে যে স্যার এই বিষয়টা কী করা যায়, তখন আমি সামগ্রিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। কোনো কিছু যদি বুঝতে না পারো, এটা হলো আমার কথা থাকবে। যাই হোক, এই মঞ্চে যে সকল অতিথিবৃন্দ এসে আমাদের মঞ্চকে সাফল্যমণ্ডিত করেছেন এবং শ্রীবৃদ্ধি করেছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি তাদেরকে ছোট করতে চাই না। আসলে আমাদের পক্ষ থেকে শুভকামনা এবং অসংখ্য শুভেচ্ছা থাকবে আপনাদের সকলকে। আগামীতে যদি কোনো প্রোগ্রাম করি, আপনাদের দাওয়াত দিলে অবশ্যই এসে আমাদের অনুষ্ঠানকে এইভাবে সাফল্যমণ্ডিত করবেন, এই কামনা করছি। সর্বশেষে যেহেতু সবারই বিরক্ত লাগছে, দুপুরে খাবার টাইম হয়ে গেছে, আমি আর ধৈর্য সহ্য না করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা রাখছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ স্যারকে। সাথী কই? সাথী অনুপস্থিত? মালিয়া আছে না? আচ্ছা, তাহলে মুসাইবা তাবাসসুম। স্যার এটা কি খুলে দেওয়ার প্রয়োজন আছে? মুসাইবা তাবাসসুম। এই দিক টাকা না, ছবিগুলো অনেক সুন্দর।
প্রত্যেকের নাম এবং সংখ্যা এই দেখেন নাম সংখ্যা ছবি ছেলেরা নাইমুদ্দিন আছে কি নাইমুদ্দিন ছেলে তাহলে মত আছে মানুষ সাফে দুটা বার্তা কি আরো পিছিয়ে দেওয়া লাগে আরো পিছিয়ে দেওয়া লাগে সালমান তো ফটাফট only one Rafiqul কিন্তু দুঃখের বিষয় ব্যাচেলর পয়েন্টকে পাচ্ছে না ম্যাডাম উপস্থিত ছাড় নাই ওই রফিকুল স্যার এখন সঙ্গে না এবার আমাদের মাঝে আমাদের পক্ষ থেকে মানে ম্যাডামদের পক্ষ থেকে রফিকুল স্যারের পক্ষ থেকেও তুহিন স্যারের পক্ষ থেকে সুমন স্যারের পক্ষ থেকে আমিনুল স্যারের পক্ষ থেকে সবার পক্ষ থেকে তাসলিমা আপা বেবি ম্যাডাম আফসানা বেবি তৃষ্ণা রানী এরপরে তৃষ্ণা রানু গাইবে আমাদের কাছে খবর এসেছে এই সবাই একটা হাতটা নিয়ে এবার আমি সাবিনা ম্যাডামকে বিনীত অনুরোধ করছি তার সুন্দর একটা আধুনিক গান পরিবেশন করার জন্য